হিট ইউনিভার্সের তৃতীয় ইনস্টলমেন্ট চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেন নিয়ে। হিট ইউনিভার্সের যদি প্রথম দুইটা মুভি দেখে থাকো তাহলে এই সিনেমাটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। এক কথায় পুরো মাস্টারপিস এই মুভি। মার্কোতে তোমরা যে পরিমাণ ভায়োলেন্স দেখেছো এটাতে তার কয়েক গুণ বেশি দেখতে পাবে। আর নামটা মনে রেখো, অর্জুন সরকার। সম্পূর্ণরূপে যদি এটার গল্পটা বুঝতে চাও তবে হিট ইউনিভার্সের প্রথম দুইটা মুভি দেখে আসো। তোমাদের সুবিধার জন্য আমি ওই দুইটার এক্সপ্লেন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। তো যদি চাও তাহলে সেটা দেখে আসতে পারো। কোনো স্পয়লার না দেওয়ার কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় এসিপি ধানিয়াকে মরণোত্তর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওই দিনই অর্জুন সরকারের কোর্টেরও হেয়ারিং। তারপর অর্জুন সরকারকে সাজা শুনিয়ে জেলে পেশ করা হয়। জেলের ভেতরে সবাই ওর দিকে কেন জানি অবাক চোখে চেয়ে থাকে, কারণ এই জেলের অর্ধেকের বেশি কয়েদিকে অর্জুন সরকারই জেলে পাঠিয়েছিল। আসলে অর্জুন সরকার হিট ডিপার্টমেন্টের এসপি। তো জেলে আসতেই অর্জুনকে মারার প্ল্যান করতে শুরু করে কয়েদিরা। একদিন অর্জুন যখন খাবার নিচ্ছিল তখন একজন চাকু নিয়ে যায় ওর পেছনে। অর্জুনকে মারতে যাবে ঠিক তখনই ওকে বাঁচিয়ে নেয় আরেক কয়েদি। তারপর ওর থেকে চাকুটা নিয়ে অর্জুনকে দেয় নিজের আত্মরক্ষা করার জন্য। তোমার মতো সাহসী এক হিট অফিসার জেলে কেন? এমন কী করেছো তুমি? তারপর বলা শুরু করে অর্জুন সরকার। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় অর্জুন গাড়ি নিয়ে একটা জঙ্গলের মধ্যে এসেছে। সেখানে একটা ঈগলকে কিছুটা মাংস দেয়। তারপর গাড়িতে থাকা একটা লোককে ধরে নদীর পাড়ে গাছের ডালের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। এই ব্যাপারটা ওর ফোন দিয়ে রেকর্ডিংও করছিল অর্জুন। তারপর লোকটার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এটাতে অঝরে রক্ত পড়তে শুরু করে আর পানিতে মিশে চলে যাচ্ছিল ওই দূরে। অতিরিক্ত রক্ত পড়ার কারণে মারা যায় লোকটা। অর্জুন তো একজন পুলিশ, ওর কাজ তো মানুষের যান বাঁচানো। তাহলে কেন সে মানুষকে এভাবে হত্যা করছে সেটা জানতে আমাদেরকে একটু ভিতরে ঢুকতে হবে। জঙ্গল থেকে খুন করে অর্জুন সোজা চলে আসে ভিসাখাপাটনামের হিট অফিসে। অর্জুন আজই এখানে নতুন এসপি হিসেবে ট্রান্সফার নিয়ে এসেছিল। আজই ওর জয়নিং। এখানে ওর বস ডিজিপি নাগেশ্বর রাও। সেই সবার সাথে পরিচয় করিয়ে দেয় অর্জুনের। তারপর নিজের রুমে চলে আসে অর্জুন। ল্যাপটপে বসে কিছু একটা দেখতে থাকলে সেখানে এসিপি বর্ষা আর এসআই দিবাকর এসে পৌঁছে। ওরা কথাবার্তা বলার সময় দিবাকর পা ঝাঁকিয়ে শব্দ করছিল, যেমনটা অনেকেরই অভ্যাস থাকে। এতে চরম খেপে যায় অর্জুন আর এক ধমক বসিয়ে দেয়। অন্য সবার চাইতে অর্জুনের রাগ একটু বেশি। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে খুব ভয় পেয়ে যায় ওরা দুজনেই। তারপরই সেখানে কনস্টেবল এসে জানায়, স্যার জঙ্গলের মধ্যে একটা খুন হয়েছে, আপনাকে এক্ষুনি সেখানে যেতে হবে। সাথে সাথে ওরা সবাই চলে আসে ওই জায়গায়। বডির অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে চেয়ে থাকে। কোনো মানুষকে এত কষ্ট দিয়ে কিভাবে মারতে পারে? আর এই খুনটা যে করেছে সে অনেক চালাক, কারণ একটাও প্রমাণ পায় না কেউই। আসলে খুনটা তো অর্জুনই করেছিল, আর তার কাজে সে একদম এক্সপার্ট। এই বডিটা থেকে 3টা অর্গানও মিসিং। তারপরে কোনোরকম কোনো প্রমাণ ছাড়াই ওদেরকে ফিরতে হয়। রাত্রেবেলাতে বাড়িতে এসে পৌঁছে অর্জুন। বাবার সাথে খেতে থাকলে শুধু বাবার মুখে বিয়েরই কথা। এটা ছাড়া বাবা যেন অন্য কোনো কথাই জানে না। পরদিন সকালবেলাতেই অর্জুন চলে আসে সাইকিয়াট্রিস্টের কাছে। অর্জুনের রাগ অনেক বেশি, আর ঠিক এই জন্যই বাবা জোর করে ওকে এখানে পাঠিয়েছিল। ডাক্তার নতুন করে কিছু ওষুধ লিখে দেয় অর্জুনকে, আর এগুলো নিয়মিতভাবে খেতে বলে, তাহলেই হয়তো কাজ হবে। তারপর সে সোজা চলে আসে একটা ডেটে। আসলে বাবার জোরাজোরিতে একটা মেয়ের সাথে ডেটিং অ্যাপ থেকে এখানে এসেছিল অর্জুন। এক কফি শপে বসে কথা বলতে থাকে। তবে কিছুক্ষণ অর্জুনের সাথে কথা বলার পরে মেয়েটা ওয়াশরুমে যাওয়ার কথা বলেই পালিয়ে যায়। এটা অর্জুনের জন্য নতুন কিছুই না। আসলে সবসময় সন্ত্রাসীদের নিয়ে পড়ে থাকার কারণে অর্জুনের এই দশা। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না অর্জুন। মেয়েরা ওর থেকে সবসময়ই পালিয়ে যেত। এমনকি ওই কফি শপের ওয়েটারটাও জানতো এই ব্যাপারটা। পরদিন অর্জুন অফিসে এসে পৌঁছে। বেলকুনিতে গিয়ে অর্জুন যখন ধূম্রপান করছিল তখন একটা মেয়ে আসে ওর কাছে। ওই মেয়েটার নাম ছিল মৃদুলা। আজ নাকি তার অর্জুনের সাথে দেখা করার কথা। গতকাল রাতেই নাকি ম্যাট্রিমনিতে কথা হয়েছে অর্জুনের সাথে। তবে সেই কিছু জানে না। তারপরই বাবাকে কল দেয় অর্জুন আর জানায় ব্যাপার কি। আসলে বাবাই অর্জুনের নাম আর ছবি ব্যবহার করে ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে চ্যাটিং করেছিল। আর মৃদুলাকে আজকে অর্জুনের অফিসেও আসতে বলেছিল। তারপর ওরা দুজনে কথাবার্তা বলতে শুরু করে। অর্জুন খেয়াল করে দেখে মৃদুলা অন্য মেয়েদের মতো ওকে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে না। আর অর্জুনের প্রতি আকর্ষণও দেখাচ্ছিল মেয়েটা। দুজনের সাথে কথা বলে অনেক ভালো লাগে। আর ঠিক এই জন্যই ওই কফি শপটাই আবারও চলে আসে। ওদের দুজনকে এখানে আসা দেখেই ওয়েটারটা মৃদুলাকে বলে, ম্যাম বাহিরের রাস্তা এদিক দিয়ে, বাথরুমের ওই দিক দিয়ে অনেক বেশি রাস্তা পড়বে। আসলে সে তো জানতোই যে মেয়েটা পালাবে। তবে আজকে আর এমন হয় না। ওরা অনেকক্ষণ কথা বলে, ঘোরাঘুরি করে। একসাথে অনেক মজাই পাচ্ছিল দুজনে। কখন যে দিন পেরিয়ে রাত হয়ে যায় ওদের কারোরই কোনো টের নেই। তারপর অনেক রাতে অর্জুন মৃদুলাকে নামিয়ে দিতে আসে ওর বাড়িতে। ওরা দুজনে ঘনিষ্ঠ মুহূর্তে যাবে ঠিক তখনই দুজন লোক টোন কাটে। তবে অর্জুন যখন ওদের দিকে তাকায় তখন তো গাড়িওয়ালা ছেলেটা ওকে রেখেই পালিয়ে যায়। আর সে অনেক করে মাপ টাপছে তারপরই সেখান থেকে বের হয়। আসলে অর্জুনকে দেখলে সবাই এমনই ভয় পেত। আবারও দুজনে ঘনিষ্ঠ মুহূর্তে যেতে থাকলে মৃদুলা বলে, এখনো সময় হয়নি, এটা একটা স্পেশাল টাইমের জন্য রেখে দাও। পরদিনে অর্জুন আবারও চলে আসে জঙ্গলে।
এখানে আরেক গাছের সাথে উল্টা করে বাঁধে আরেকজনকে। নিচে তিরপল পেয়ে মারতে যাবে, ঠিক তখনই কারো একটা উপস্থিতি টের পায় অর্জুন। দেখা যায় ওকে ফলো করে বর্ষা চলে এসেছিল। আসলে সেদিন ওই ক্রাইম স্পটে অর্জুনকে দেখেই সন্দেহ হয়েছিল বর্ষার। তারপর থেকে ওকে ফলো করা শুরু করে বর্ষা। অর্জুনের দিকে বন্দুক তাক করে, কিন্তু অর্জুন ওকে এক ঝাটকাতেই অজ্ঞান করে দেয়। বর্ষা যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় একটা চেয়ারে বসে ওর হাত পা বেঁধে রেখেছিল অর্জুন। বর্ষা বারবার বলতে থাকে, তুমি না পুলিশ, তবে কেন তুমি নিজেই ক্রাইম করছো? এটা একদমই ঠিক না, সাজা দেওয়ার জন্য তো আদালত আছে। তবে কে শোনে কার কথা? অর্জুনকে ওই লোকটাকেও ঠিক আগের মতো করেই মারে বর্ষার চোখের সামনেই। তারপরে সে বর্ষাকে একটা গল্প বলতে শুরু করে। কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন অর্জুনের পোস্টিং ছিল জম্মু কাশ্মীরের হিট অফিসে। বরাবরই অর্জুন অপরাধীদের সাথে খারাপ ব্যবহার করত। এক কথায় বলতে গেলে অর্জুন অপরাধীদের প্রতি ছিল একদম নির্দয়। তবে ওর এমন আচরণ কোনো বসই সহ্য করতে চাইতো না। এখানে অর্জুনের বস এডিজিপি কৃতিক আহুজাও তার বিপরীত নয়। সেও কোনোভাবেই সহ্য করতে পারতো না অর্জুনের কর্মকাণ্ড। হঠাৎ করে একদিন ওদের অফিসে একটা কেস আসে। সেখানে এসে অর্জুন দেখতে পায় লোকটাকে উল্টো করে ঝুলিয়ে মেরেছে, ঠিক যেমনভাবে অর্জুন মারল একটু আগেই। আর বডি থেকে 3টা অর্গানও গায়েব। ক্রাইম স্পট খোঁজাখুঁজি করেও কিছুই পায় না ওরা। পরে বরফ গলিয়ে দেখতে পায় একটা গাড়ির চাকার মার্ক। এটা দেখেই অর্জুন বুঝে যায় যে কোন মডেলের গাড়ি। এই শহরটা খুব একটা বড় নয়, এজন্য বাজারে এসেই সব টায়ার চেঞ্জ করা দোকানে খোঁজ লাগায় যে অল্প দিনের মধ্যে ওই মডেলের গাড়ির চাকার টায়ার কে কে চেঞ্জ করেছে। কারণ সেখানে অর্জুন যে টায়ার মার্কটা দেখেছিল সেটা নতুন টায়ারের। কিছুক্ষণ খোঁজবাজ করার পরে 3জনকে পায় যারা রিসেন্টলি টায়ার চেঞ্জ করেছিল। প্রথম বাড়িতে এসে দেখা একটা মহিলাকে, আর তার একটা অসুস্থ ছেলেও আছে। সে দুধ বিক্রি করে জীবনযাপন করত। তারপর ওরা চলে আসে 2য় নম্বর বাড়িতে। এখানে মধ্যবয়সী একটা লোককে দেখতে পায়। সে আসলে শিকার করেই জীবিকা নির্বাহ করত। এদেরকে দেখে অর্জুন বুঝে যায় যে এরা দুজন তো খুনি হতে পারে না, কারণ বডিটা যেমন উঁচুতে ছিল সেটা বড় শরীরের কোনো মানুষের কাজ। এদের এত শক্তি হবে না। তারপর চলে আসে 3য় এবং শেষ বাড়িতে। এখানে সে কাউকেই পায় না ওরা। দরজা ভাঙতে যাবে, ঠিক তখনই চলে আসে লোকটা। একে দেখেই অর্জুন বুঝে যায় এই খুনি। আর পুলিশ দেখে পালাতে যায় লোকটা। তখন একজন ওকে ধরলে গুলি করে পালিয়ে যায়। অর্জুন ওর পিছে পিছিয়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা বাড়িতে এসে প্রবেশ করে। ঘরে ঢুকলে অর্জুন টের পায় এরা 5জন। শুরু হয়ে যায় ফাইট। এই 5জন মিলে অর্জুনের কিছুই করতে পারে না। চোখের পলকেই অর্জুন সবাইকেই ধরাশায়ী করে ফেলে। বাকি 4জনে তো এত বাজে অবস্থা করে ফেলেছে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। আর খুনিকে ধরে নিয়ে চলে আসে থানায়। ওর বস এসে তো অনেক কথা শোনায় অর্জুনকে। এত নির্মমভাবে কেউ কাউকে মারে? আর ওই 4জনই আজাদ কাশ্মীর সংগঠনের মেম্বার। দুজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। যদি তাদের কিছু হয়ে যায় তবে অনেক বড় ইস্যু হয়ে যাবে। কিন্তু কিছুই কেয়ার করে না অর্জুন। এদিকে দেখা যায় হিট অফিসের বাইরে জনগণ অর্জুনের বিরুদ্ধে মিছিল করছিল। তারপর পরে অর্জুন চলে আসে ওই খুনিটার কাছে। আর ওর একটা হাত একেবারে ভর্তা করে দেয়। তারপরও কিছুই বলে না লোকটা। ঠিক তখনই অর্জুনকে একটা এসআই এসে জানায়, স্যার, বিহারে এই একইভাবে আরেকটা খুন করা হয়েছে আজই। একইভাবে কিভাবে এই খুন করছে ওরা? আর 2 ঘন্টার মধ্যে সেই খুনিটাও ধরা পড়েছে পুলিশের হাতে। এই কথাটা শুনে সাথে সাথে অর্জুন রওনা হয় বিহারের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছে সেই জেলটায়। অনেক করে খুনিকে মারধর করার পরেও কিছুই জানা যায় না। তখন অর্জুন এসে ট্রান্সফার করে কাশ্মীরে নিয়ে যেতে চায়। তারপর সেই থানার এসআই জানায় যে স্যার, কাগজপাতি ছাড়তে 2 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক ওই সময় খবর আসে এই ছেলের বাবা কিছু ভয়ঙ্কর গুন্ডাকে টাকা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাটাক হবে এই থানায়। এই ব্যাপারটা শুনে অর্জুন কোনো কাগজপাতির তোয়াক্কা না করেই ছেলেটাকে নিয়ে যেতে থাকে। ওদের সাথে 2 গাড়ি ভর্তি প্যারামিলিটারিও ছিল। শুনশান একটা মরুভূমির মধ্যে দিয়ে ওদের গাড়িটা যাচ্ছিল। তখনই অ্যাটাক করে গুন্ডারা। একদম গুলি দিয়ে বৃষ্টি বর্ষণ করে দেয়। তবে প্যারামিলিটারির সাথে ওরা পেরে ওঠে না। কিছুক্ষণের মধ্যে মরুভূমি পার করে দেয় অর্জুনদেরকে। তারপর ওই ছেলেটাকে নিয়েই অর্জুন চলে আসে কাশ্মীরের হিট অফিসে। এই 2 খুনির কাছ থেকে যেসব অস্ত্রপাতি পাওয়া গেছিল সেগুলোই চেক করছিল অর্জুন। এক পর্যায়ে দেখতে পায় চাকুতে লেখা সিটিকে। এই শব্দটা অর্জুন মনে হয় শুনেছে, কিন্তু কোথায় যে শুনেছে ওর মনে করতে পারে না। তারপরে ওদের দুজনকেই সামনাসামনি বসানো হয়। অর্জুন শুরু করে জিজ্ঞাসাবাদ, কিন্তু কারো থেকেই তেমন কিছুই পায় না। তারপরে দুজনের সাথে একটা চালাকি খাটায় অর্জুন। আর জানতে পারে আসলে সিটিকে নামে ডার্ক ওয়েবে একটা ওয়েবসাইট আছে। এর ফুল মিনিং ক্যাপচার, টর্চার, কিল। ধরো, যন্ত্রণা দাও, মারো। আসলে ওখান থেকে ভিডিও দেখে এরা মারা শিখেছে। তারপরে এই ওয়েবসাইটে ঢুকে তো সবাই অবাক। এই জায়গাতে ওরা অনেকগুলো ভিডিও দেখতে পায়। আর সবগুলো ভিডিও ছিল একইভাবে মারার। এটা ডার্ক ওয়েব হওয়া থেকে কারো কোনো ভয় ডর নেই। এখান থেকে আরও জানা যায় সিটিকের মেম্বার হতে হলে প্রত্যেককে একইভাবে খুন করে 2টা ভিডিও আপলোড করতে হবে। আর সেগুলোর ভেরিফিকেশন কমপ্লিট হলে একমাত্র তাহলেই হওয়া পসিবল হবে সিটিকের মেম্বার। আর প্রতি বছরই সিটিকে সবাই একটা মিট আপ করে। এদিকে ওরা এইসব কিছু নিয়ে ঘাটাঘাটি করতে থাকলে অন্যদিকে প্রথম খুনিটা নিজেই গুলি করে মারা যায়। আর হাসপাতালে থাকা আজাদ কাশ্মীরের 2জন সদস্য মারা গেছে। এটা যদি জনগণ জানতে পারে তবে অর্জুনকে একদম মেরেই ফেলবে।
আর ঠিক এ কারণে অর্জুনকে ট্রান্সফার করে বিশাখাপট্টনমে পাঠানো হয়েছিল। এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্যই আমি এই 2টা খুন করলাম। এই গ্রুপের মেইনকে সেটা আমার জানতেই হবে, আর গোড়া থেকে একদম উপরে তুলবো আমি। এই 2 জনের মধ্যে একজনও মানুষ নয়, এরা এক একটা নরপিশাচ। এদের মধ্যে একজন তো 4 বছর বয়সে একটা মেয়েকে ধরে 8 দিন রেখেছিল তার কাছে, তারপর মেরে ফেলে দিয়েছে। এই ওয়েবসাইটে যদি খুনের ধরন না দেওয়া থাকতো তাহলে যে এদেরকে আমি কিভাবে মারতাম সেটা আল্লাহই জানে। এসব কাহিনী শুনে কনভিন্স হয়ে যায় বর্ষা। পরদিন সকালবেলাতেই বর্ষা সিটিকের একটা ভিডিও এনে অর্জুনকে দেখায়। এই ভিডিওটা জয়পুরের একটা জায়গায় করা হয়েছিল, আর ইউজার মাত্র একটা ভিডিওই আপলোড করেছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমরা যদি চেষ্টা করি তবে আরেকটা খুন করা থেকে বাঁচাতে পারবো। ঠিক তখনই ওরা জয়পুর থানায় কন্ট্রাক্ট করে আর চলে আসে জয়পুরে। ওই ভিডিওটা থেকে খুনির ছবিটা নিয়ে খুঁজতে শুরু করে। এতজন মানুষ মিলে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও হতাশ হয় অর্জুন। কেউই চিনে না এই লোকটাকে। সেদিনই মৃদুলার সাথে কথা হয় অর্জুনের। সে জানায় আমি জয়পুরে আছি, চাইলে তুমি এখানে এসে আমার সাথে দেখা করতে পারো। রাত্রেবেলাতেই কোয়ার্টারে এসে অর্জুন দেখতে পায় মৃদুলা চলে এসেছে। এতে অনেক খুশি হয়ে যায় অর্জুন। ওরা দুজনে একান্ত সময় কাটাতে থাকে। রাত্রে আবার মৃদুলার রিটার্ন ফ্লাইট। সে শুধু অর্জুনের সাথে দেখা করার জন্য এখানে এসেছিল। কথাবার্তা বলতে থাকলে হঠাৎই মৃদুলা অর্জুনের কম্পিউটারের হিস্টোরি চেক করছিল। কেন করছে মৃদুলা এমন? সে কি অর্জুনকে বিশ্বাস করে না, নাকি ওর অন্য কোনো মতলব আছে? তারপর পরই ফোন আসলে বেরিয়ে যায় অর্জুন, আর আবারও খোঁজাখুঁজি চালাতে থাকে। অনেক টায়ার্ড হয়ে অর্জুন একটা জায়গায় এসে দাঁড়িয়ে খানিকটা রেস্ট নিচ্ছিল। ঠিক তখন একটা গাড়ির ভেতরে দেখতে পায় ওই খুনিটাকে। অর্জুনকে দেখেই গাড়িটা টান দিয়ে পালিয়ে যায় ছেলেটা। অর্জুন ওর পিছে পিছিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ এভাবে ওকে পিছা করার পরে চলে আসে একটা জঙ্গলের মধ্যে। এখানে ছেলেটার গাড়িটা রাখা, আর তার ভেতরে অর্জুন দেখতে পায় একটা মেয়েকে বেঁধে রেখেছিল। তখন অর্জুন মেয়েটার বাঁধন খুলতে গেলে পেছন থেকে ছুরি ঢুকিয়ে দেয় ছেলেটা। একবার ট্রেনিংয়ের সময় অর্জুন শুনেছিল যে যদি কখনো কেউ চাকু ঢুকিয়ে দেয় তবে সেটা বের করতে দিও না, কারণ চাকুটা ঢোকানোর চাইতে বের করার সময় ক্ষতি বেশি হয়। তো অর্জুনও ঠিক সেটাই করে। শুরু হয়ে যায় ওদের মধ্যকার ফাইট। অর্জুনের পেটে চাকু ঢোকার জন্য ও অনেকটাই দুর্বল হয়ে যায়। তারপরে ওকে বেধম মার দিতে থাকে। তবে ছেলেটাও কম নয়। এক পর্যায়ে অর্জুন ওকে ধরাশায়ী করে ফেলে। তারপর এসে আবারও মেয়েটার বাঁধন খোলাতে নজর দেয়। ঠিক তখনই ছেলেটা এসে চাকুটা টান দিয়ে বের করে ফেলে। এতে অজ্ঞান হয়ে যায় অর্জুন। তখন ছেলেটা অর্জুনকে ডিকিতে ভরেই যেতে থাকে আরেকটা জায়গার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে সেই জায়গায়। তারপর সেই মেয়েটাকে মারার প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক তখনই জ্ঞান ফিরে পায় অর্জুন, আর এক ঝটকাতে মেরে ফেলে ছেলেটাকে। আর ওর ফোনটা বের করে কন্ট্যাক্ট করে বাকি সবাইকে। তখন এসে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুনকে। অনেকক্ষণ ধরে সার্জারি করার পরে বিপদের হাত থেকে বাঁচে অর্জুন। কয়েকদিন কেটে যাওয়াতে এখন একটু সুস্থ অর্জুন। তারপরই সে জানতে পারে আগামীকালই নাকি সিটিকের গ্র্যান্ড টুগেদার। তারপর পরই সে চলে আসে নাগেশ্বর রাওয়ের কাছে পারমিশন নেওয়ার জন্য। ওর সাথে যাবে দিবাকর আর বর্ষা। ট্রেনে করে অরুণাচল প্রদেশে গিয়ে নাহারলগন বাস স্টেশনে দাঁড়াতে বলেছিল ওকে। সেখানে থেকে ওরাই পিক করে নেবে অর্জুনকে। আর স্টেশন থেকে বের হওয়ার সময় ফোন আর মানিব্যাগটা ফেলে যেতে বলেছিল। তো বর্ষার দিবাকরের জন্য 500 মিটার দূরেই থাকবে একটা গাড়ি। সেটা দিয়েই ওরা দূর থেকে ফলো করবে আমাকে। আর সিটিকের মেম্বাররা কোথায় গেট টুগেদার করছে এটা জানবে। তখন নাগেশ্বর বলে ঠিক আছে, তবে তোমাদের সাথে আমার একটা অফিসারও যাবে। এন্ট্রি নেয় মৃদুলা। সে এখানে আজই নতুন জয়েন করেছে। এটা দেখেই থ হয়ে যায় অর্জুন। আর ভাবে যে নাগেশ্বরের কথায় হয়তো ওকে ফলো করার জন্য প্রেমের নাটক করেছিল মৃদুলা। এতে অর্জুনের মন ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেদিন রাতে ওরা 4 জন এসে ট্রেনে উঠে যায়। কিছু দূর যাওয়ার পরে অর্জুন ওদেরকে আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে যেতে বলে, আর কোথায় নামতে হবে সেটাও জানিয়ে দেয়। তবে বর্ষার দিবাকর চলে গেলেও যাচ্ছিল না মৃদুলা। সে অর্জুনের সাথে কথা বলতে চায়, কিন্তু এতে অর্জুনের কোনো রকম কোনো ইন্টারেস্টই নেই। আসলে মিথুকের সাথে সে কথা বলতে চায় না। তখন বর্ষা বলতে থাকে তুমি একবার আমার কথাটা শুনবে তো? তারপরে তুমি ডিসাইড করো যে আমার সাথে কথা বলবা কি বলবা না। তোমাকে আমি আরও 4 বছর আগে থেকেই ভালোবাসতাম। একদিন যখন আমি আর আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন 2 জন ছেলে আমাদের সাথে বেয়াদবি করে। তখনই তুমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছিলে। তোমাকে দেখেই আমি পুলিশ হয়েছি। তারপর আমাদের একাডেমিতে একদিন বক্তব্য দিতে এসেছিলে তুমি। সেখানে দেখে তোমাকে আবারও নতুন করে ভালো লেগে যায় আমার। আর যখন তোমার প্রোফাইলটা দেখি তখন জানতে পারি যে তুমি পুলিশ মেয়ে বিয়ে করবে না। আর ঠিক এই জন্যে আমি তোমাকে বলিনি আসল সত্যটা। প্লিজ আমাকে বিশ্বাস করো। এসব কিছু শুনে মেনে নেয় অর্জুন। দুজনে ভালোবাসায় শিখতে হতে থাকে। কিছুক্ষণ পরে স্টেশনটা চলে আসে। ওরা 4 জনই নেমে যায়। অর্জুন ওর মানিব্যাগ আর মোবাইলটা ডাস্টবিনে ফেলে যায় ওই বাস স্টেশনে। আর এরা একটু ফাঁকে থেকেই ফলো করছিল অর্জুনকে, যেমনটা প্ল্যান করা ছিল। তারপর পরই সেখানে 3টে গাড়ি চলে আসে। কোনটায় যে অর্জুনকে উঠানো হয়েছে এটা বুঝতে পারে না ওরা কেউই। তারপরও ফলো করতে থাকে। একটা জায়গায় গিয়ে 3টে গাড়ি 3 দিকে চলে যায়। তখন এরাও বিভক্ত হয়ে ফলো করতে শুরু করে। কিন্তু আসলে ওই 3 গাড়ির কোনোটাতেই নেই অর্জুন। বাস স্টপ থেকে তাকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছিল।
তারপর একটু দূরে গিয়ে অন্য একটা গাড়িতে তুলে অন্যদিকে নিয়ে আসা হয়েছে। একটা শুনশান বাড়ির সামনে আনা হয় অর্জুনকে। ওকে নামিয়ে দিয়ে চলে যায় ওই গাড়িটা। কিছুক্ষণ অর্জুন এখানে একাই দাঁড়িয়ে থাকে। তারপর একজন চলে আসে সেখানে। সে জানায় নতুন মানুষ আনার সময় আমরা একটু বেশি সতর্ক থাকি, যদি কোনোভাবে পুলিশ আমাদের কাউকে ফলো করে। তারপর অর্জুনকে ভেতরে নিয়ে আসে আর একটা সাদা কোট দেয়। এদিকে মৃদুলার ওই গাড়িগুলো যে 3টা জায়গায় গেছিল সেগুলো মার্ক করে নেয়। এখান থেকে লোকাল পুলিশদের সাহায্য নেয়।